আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অতঃপর নন্দিনীকে হসপিটালে দ্রুত অ্যাডমিট করা হলো। অনেক সময় পেশেন্টের মেডিকেল হিস্ট্রি না জেনে দ্রুত সেরে ওঠার জন্য ডক্টররা প্রায় না জেনে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকেন পেশেন্টকে। এতে দেখা যায় অনেক সময় গর্ভবতী মা এবং বেবির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই আদিত্য আগেই ডক্টরকে বলল, ডক্টর, স্টে প্রেগনেন্ট, সো মা এবং বেবির যাতে প্রবলেম না হয় সে অনুযায়ী মেডিসিন এবং ট্রিটমেন্ট করুন। আদিত্যের কথা শুনে সবাই হতভম্ব। অদিতি বলল, প্রেগনেন্ট মানে? নন্দিনী না প্রেগনেন্ট? তুমি কিভাবে জানো ভাইয়া? তখন না মাথা ঘুরে বমি হলো। মাথা ঘুরে বমি হলে একটা আনম্যারিড মেয়ের সাথে সাথে প্রেগনেন্ট হয়ে যায় ভাইয়া। আনম্যারিড মানে? নন্দিনী তোমাকে বলেছে সে ম্যারিড? আশ্চর্য, সেটা আমাকে বলবে কেন? আর তোরাই তো তখন কি বললি জানো? দেখলাম তেঁতুলের শরবত খাওয়াচ্ছিস। তাই বলে নন্দিনী প্রেগনেন্ট? তেঁতুলের শরবত কি এমনি এমনি খাওয়া যায় না ভাইয়া? আদিত্য কনফিউজড হয়ে তাকিয়ে রইল। সে এতক্ষণ কি ভেবেছিল আর হয়েছেটা কি? অদিতি ফের বলল, তোমার কথা অনুযায়ী এখন থেকে যেই তেঁতুলের শরবত পান করবে তাকেই প্রেগনেন্ট ভাবতে হবে। বাহ, তোমার ডাক্তারি চিকিৎসাটা দারুণ। একেই বলে ডক্টর আদিত্য চৌধুরী। আজকের পর থেকে আর কোনো মেয়েকে বিয়ে করতে হবে না, কোনো কিছু করা লাগবে না। শুধু মাথা ঘুরে বমি হলে আর তেঁতুলের শরবত পান করলেই সেই প্রেগনেন্ট হয়ে যাবে এবং কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভাবতে হবে সেই মেয়ে প্রেগনেন্ট। আর এটা ডক্টর আদিত্য চৌধুরীর পরীক্ষিত বাণী। আর এটার জন্য তোমাকে 1 গ্লাস তেঁতুলের শরবতওয়ালা অ্যাওয়ার্ড বানিয়ে নোবেল দেওয়া আর্জি জানাচ্ছি নোবেল প্রদান করা কর্তৃপক্ষকে। নোবেলের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। ফাল্গুনী বলল, একটা আনমেরিড মেয়েকে তোর ভাই কি সহজে প্রেগনেন্ট বানিয়ে দিল অদিতি। ওভার ডাক্তারগিরি করলে যা হয় তাই হয়েছে। বোনেদের কথায় আদিত্য লজ্জা পেয়ে বিমূঢ় হয়ে রইল, আর কোনো কথা বলতে পারল না। কথাটা কিভাবে যেন আহসান সাহেব সহ পাত্রীপক্ষের কানও চলে গেল। আহসান সাহেব তা শুনে বারবার কল দিতে লাগলেন আদিত্যকে, কিন্তু আদিত্য কল পিক আপ করছে না। কল পেয়ে আদিত্য যেতে নিলে অদিতি আর ফাল্গুনী কিছুতেই ওকে যেতে দিল না, বরং এসেই নানান কথা বলে ব্যস্ত রাখলো। আদিত্য বুঝতে পারল এসব তার বোনেদের চালাকি। তাছাড়া প্রতিবারই কেন তার এঙ্গেজমেন্টের সময় নন্দিনী অসুস্থ হয়, প্রতিবারই না হয় কাকতালীয়ভাবে হয়, কিন্তু এবার কেন হলো? আদিত্যের মাথায় ঢুকছে না কিছু। ভাবল এতে তার বোনেদের হাত রয়েছে এবং তাকে বাসা থেকে বের করার ফোন দিয়েও ছিল এটা। আদিত্য আর কিছু ভাবল না, যা হয়েছে ভালো হয়েছে। তার বিয়ে করার ইচ্ছে নেই, তবে আজ নন্দিনীর ওপর জিদ করেই এই সিদ্ধান্তটা নিয়েছে। আদিত্যের জন্য অপেক্ষা করতে করতে শেষমেশ পাত্রীপক্ষ রেগে মেগে অপমানিত হয়ে চলে গেল। পরিমাণে বেশি ক্লোরোফর্ম দেওয়ায় নন্দিনী ঘণ্টা 3 সেন্সলেস ছিল। নবাব শিকদার বডিগার্ডদের থেকে খবর পাওয়া মাত্রই ছুটে এলেন হসপিটালে, তবে নাহিদা শিকদারকে না জানিয়ে। এরপর মেয়ে সুস্থ হতেই উনি বাসায় নিয়ে গেলেন। রাতের 11:30 ঘড়ির কাঁটায়। আহসান সাহেবের মেজাজ তীক্ষ্ণ হয়ে আছে। তিনি কক্ষে পায়চারি করছেন। আফসানা চৌধুরী স্বামীর ভাবমূর্তি উপলব্ধি করতে চেষ্টা করছেন। বোম ফাটবে বোধ হয়, তেমনি অশনির সংকেত পাওয়া যাচ্ছে। হঠাৎ আহসান সাহেব গর্জে উঠে বললেন, তোমার ছেলে একটা আনম্যারিড মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে দিল আফসানা। ছি ছি ছি, আবার মান সম্মান ইজ্জত সব চলে গেল। লোক সমাজে আমি মুখ দেখাবো কি করে? আদিত্য মাত্রই বাসায় ফিরল। সেখান দিয়েই নিজের কক্ষে ফিরতেই হঠাৎ বাবার কথায় আদিত্যর পা জোড়া থেমে গেল। কথাটা ঠিক কোন দিকে মন নিল আদিত্যর বোধগম্য হলো না। আফসানা চৌধুরী রেগে উঠে বললেন, কি আর বুঝবো, ওই মেয়ের এখনো বিয়ে হয়নি, আর তোমার ছেলে ডক্টরকে বলল মেয়েটা প্রেগনেন্ট। কথাটা ছড়িয়ে পড়লো বাতাসের গতিতে। পাত্রীপক্ষ ভুল বুঝে চলে গেল। আমার সকল মান সম্মান তোমার ছেলে বারবার নষ্ট করেছে আফসানা। আমি আর টলারেট করতে পারছি না। তোমার ছেলে এখন আর ছোট্ট বাচ্চা নয়, বিয়ের বয়স পেরিয়ে গেল আরও 1 যুগ পূর্বে। তোমার ছেলে যে এই বয়সে এই সব ছেলে মানুষই করছে, এটা কি ঠিক হচ্ছে বলো? আফসানা চৌধুরীর শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। স্বামীর কথা শুনে দেহে যেন প্রাণবায়ু ফিরে এলো। স্বস্তির শ্বাস ফেলে বললেন, বলেই হতাশ শ্বাস ফেললেন। আহসান সাহেব বলেন,
প্রতিবারই এঙ্গেজমেন্টের সময় যে কোনো একটা বড় বিপদ আসবেই না, আর নাকি একটা কাহিনী হবে। আমি বুঝতে পারছি না এইসব কিসের লক্ষণ। আচ্ছা শোনো, তোমার ছেলের সাথে অন্য কোনো মেয়ে কিংবা নন্দিনীর সাথে কোনো রিলেশন নেই তো? না মানে আজকাল তো অহরহ এমনটা হয়ে থাকে। ভুল বোঝো না আফসানা। আফসানা চৌধুরী এবার ভীষণ রেগে গেলেন। আদিত্যের পা জোড়া আবারও থেমে গেল মায়ের কথার। তার মানে নন্দিনী এঙ্গেজড, অথচ এতদিন সে ভুল বুঝেছিল, মান অভিমান করে কতগুলো বছর দূরে থেকেছিল। না বুঝে রাখছো কেন আফসানা? হতে পারে তোমার ছেলে নন্দিনীর এঙ্গেজমেন্টের ব্যাপার জানে না, কেউ হয়তো বলেনি। তাছাড়া তোমার ছেলে তো বছর 7 দেশের বাইরে ছিল, জানবে কিভাবে? আমি কখন মহিলাদের এই একটাই দোষ, একটু বেশি বোঝে। হ্যাঁ, তোমার বুদ্ধি ধরি, আর এই বুড়ো বয়সে নাহিদা শিকদারের লাঠির দৌড়ানি খাই। আহসান সাহেব আর কিছু বলতে পারলেন না। রাতে আদিত্যের ঘুম এলো না। নন্দিনীকে ভুল বুঝে প্রচুর গিল্টি ফিল করছে। কেন যেন নন্দিনীকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। নন্দিনী সেদিন বলেছিল, আদিত্য আপনি ভুল বুঝছেন, কিন্তু আদিত্য কর্ণপাত করেনি। এক পর্যায়ে জিদ চেপে চলে এসেছিল। আদিত্যের কেন জানি খুব কষ্ট হচ্ছে নন্দিনীর জন্য। জীবনে কখনো এমন হয়নি তার, কখনো কারোর জন্য এতটা কষ্ট হয়নি, একমাত্র নন্দিনী ব্যতীত। আজ বাঁধ ভেঙে কষ্টের সাথে কানও আসছে নন্দিনীর অন্য কারোর হয়ে যাবে ভেবেই। বুকে বালিশ চেপে বলল, আই লাভ ইউ নন্দিনী। আমি তোকে প্রথম দেখা থেকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বুঝতে দেয়নি, তোমাকে বোঝার চেষ্টাও করিনি। প্লিজ ফরগিভ মি। আদিত্যকে দেখার পর নন্দিনীর হৃদয়ের ক্ষতগুলো আবারও তরতাজা হয়ে উঠল। দুপ্রান্তে দুই মানবীর সারাটা রাত নির্ঘুম পার হলো। ছটফট করলো একে অপরের স্মৃতিগুলো বুকে নিয়ে। দীর্ঘ 2.5 বছর পর মাস দুয়েকের জন্য বাংলাদেশে এসেছে আদিত্যরা। এর মধ্যে প্রায় 1 মাস পার হয়ে গেল, তবে আদিত্যর সাথে নন্দিনীর আর দেখা হয়নি। আদিত্যের বন্ধু মেহরাবের সাথে ফাল্গুনির বড় বোন ফারার বিয়ের দিন ধার্য করেছে উভয় পরিবার। বিয়ে উপলক্ষে ফারা সামনের সপ্তাহে ইউএস থেকে এসেছে। সে ফারাবির মতো ল নিয়ে পড়ছে। এর 2 সপ্তাহ পরে তাদের বিয়ে। অদিতি এবং ফাল্গুনির বান্ধবী হয় নন্দিনীও ফারার বিয়েতে ইনভাইটেশন কার্ড পেয়েছে এবং তার ফ্যামিলিও। নন্দিনী ভেবেছিল আদিত্যের মুখোমুখি হবে না, বাট অনিচ্ছা সত্ত্বেও নন্দিনীকে অ্যাটেন্ড করতে হবে মেহেদি গায়ে হলুদ বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠানে। চৌধুরী পরিবারে এই প্রথম বিয়ের ধুম লাগলো। বিয়েতে দেশি বিদেশি সকলের আসবে, মজা করবে, অথচ নন্দিনী থাকবে না। সেটা কখনো হয় নাকি? তাই অনেক কৌশলে নাহিদা শিকদারকে রাজি করিয়েছে অদিতি আর ফাল্গুনি। অদিতির জন্মদিনে মেয়ে অ্যাটেন্ড করায় খুশি হলো। এবার আর নাহিদা শিকদার খুশি হতে পারেনি। বিয়েবাড়িতে নানা রকম মানুষ আসবে যাবে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায় মেয়ের সাথে সে নিয়ে তিনি মহা চিন্তিত। বিয়ের দিন প্রায় ঘনিয়ে এলো, সপ্তাহখানিক বাকি। অদিতি আর ফাল্গুনির চিন্তার অন্ত নেই। সবার শপিং করা হয়ে গেল, ওদের শপিংয়ের খবর নেই। এখনও গায়ে হলুদের শপিং হয়নি ওদের। মেহেদি, হলুদ, বিয়ে এবং বৌভাতে কে কী পরবে না পরবে সেসব নিয়ে কত শত কল্পনা জল্পনা ওদের। অদিতিরা মিলে ঠিক করলো কাল সকাল সকাল তারা 3 বান্ধবী আর আদিত্য মিলে শপিং করবে। ফারাবি আর আইমান বরাবরই নির্ভেজাল মানুষ, তারা এসবে নেই বলেও বিশেষ কোনো লাভ হবে না। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তারা সর্বক্ষণ
পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, তাই ভাবলো আদিত্যকেই নেওয়া যায়। আদিত্যকে অনেক কষ্টে রাজি করালো শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য। অদিতি আর ফাল্গুনি সকাল সকাল নন্দিনীদের বাসে এসে উপস্থিত। বিয়ে উপলক্ষে নন্দিনীরও হলুদের শপিং করা হয়নি। নাহিদা শিকদার প্রচুর ব্যস্ত ওনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। মেয়েকে শপিংয়ে নিয়ে যাওয়ার মতো সময় নেই ওনার। রাজনৈতিক মানুষ তিনি, তাই ওনার শপিং করা তেমন একটা হয়ে ওঠে না। সেই নবাব সাহেবকেই ঘরের বাইরে এবং শপিংয়ের দিকটা সহ সকল বিষয়ই নিজ দায়িত্বে সামলে নিতে হয়। নন্দিনীর মন খুব খারাপ হয় রাজনৈতিকের চক্করে পড়ে। তার মা তাকে সময় দিতে পারে না সেই ছোটবেলা থেকেই। শুধু তাই নয়, স্বামীর সংসারকেও ওনার সময় দেওয়া হয়ে ওঠেনি কখনো। সেই কাজের খালা মাসিদের কাছেই নন্দিনী শৈশব থেকে বেড়ে ওঠা। মাকে অসীম ভালোবাসলেও মায়ের উপর এক আকাশসম নীরব অভিমান রয়েছে নন্দিনীর এবং স্ত্রীর প্রতি নবাব সাহেবেরও। তিনি সারা জীবন স্বামী সন্তান কিংবা সংসারের চাইতে নিজের দায়িত্বকে বেশি প্রাধান্য দিয়েছেন, যেটা পরিবারের কেউই চাইতো না। তবে নবাব সাহেব কিংবা নন্দিনী দুজনেই অ্যান্টি ফেমিনিস্ট টাইপের না। নবাব সাহেব সবসময় চাইতেন কিংবা আজও চান ওনার স্ত্রীর সংসারকে গুরুত্ব দিক। ওনার একটিমাত্র সন্তান, সে যেন মায়ের অভাববোধ না করুক, মায়ের প্রতি অভিমান কিংবা অভিযোগ না পুষে রাখুক। একটা দীর্ঘশ্বাস ফেলেন নবাব সাহেব। এতক্ষণ এসব স্মৃতিচারণ করছিলেন, আজ অফিসে যাননি তিনি। ওনার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ। হলরুমে বসে কফিতে চুমুক দিয়ে চশমা চোখে পেপার পড়ায় মনোযোগ দিলেন। মেয়েরাজ ভীষণ মন খারাপ, বসে আছে নিজের রুমে। একটা গিফট বক্স থেকে বাবলের বোতল বের করে নাড়াচাড়া করে দেখছে। পাশে রয়েছে আরও একটা গিফট বক্সের অনেকগুলো হেয়ার পাঞ্চ ক্লিপ, সেগুলো হাতে নিয়ে নেড়েছে দেখছে। নবাব সাহেব দেখলেন, তবে কিছু জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলে হয়তো মেয়ে বিব্রতবোধ করতে পারে। ইদানিং আবার ঘন ঘন মুড সুইং হচ্ছে মেয়ের। গত সপ্তাহে সময় করে ডক্টর দেখিয়ে এনেছেন। মানসিক দুশ্চিন্তা থেকে নন্দিনী ডিপ্রেশনে ভুগছে ডক্টর জানালেন। নবাব সাহেব কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন। এই তো মায়ের উপর অভিমান করে আজ সকালে ঠিকমতো ব্রেকফাস্টও করেনি। ইদানিং প্রতিবেলায় খাওয়া দাওয়া অনিয়ম করছে। নাহিদা শিকদারও এজন্যই মেয়েকে অনেকক্ষণ যাবৎ চেঁচামেচি করে রেগেমেগে বেরিয়ে গেছেন পার্টি অফিসে। নবাব সাহেব কিছুক্ষণ পূর্বে জোর করে খাইয়ে দিয়েছেন একটু। ভাবলেন একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর মেয়েকে শপিংয়ে নিয়ে ঘুরে আসবেন। মায়ের থেকেও মেয়ে ওনার কাছে বেশি কমফোর্ট ফিল করে। ওনার ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট ডোর ওপেন করতেই অদিতি আর ফাল্গুনি ভেতরে এলো। মিষ্টি এসে নবাব সাহেবকে ভদ্রতা সূচক সালাম জানালো ওরা। ওদের দেখে নবাব সাহেব ভীষণ খুশি হলেন। অতঃপর ওনার সাথে বসে বেশ কিছুক্ষণ যাবৎ গল্পগুজব করলো দুজনে। নন্দিনীও এসে সঙ্গ দিল। সত্যি বলতে নবাব সাহেবেরও ওদের দুজনকে খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওরা এসে নন্দিনীর সাথে ওনাকে সঙ্গ দেয়। নবাব সাহেব খুব উপভোগ করেন ওদের উপস্থিতি। তখন যেন মৃত বাড়ির জ্যান্ত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ চারজনে গল্প গুজব করে অতঃপর নবাব সাহেবের থেকে পারমিশন নিয়ে ওরা নন্দিনীকে নিয়ে বের হয়ে গেল। উনিও মনে মনে খুশি হলেন মেয়ের মনটা যদি এবার ভালো হয়। নিচে আসতেই নন্দিনী দেখল আদিত্য রায়হানদের বাসা থেকে বের হচ্ছে। গায়ে একটা ব্ল্যাক টি শার্ট, সুদর্শন শরীরটাই ফুটে রয়েছে। চোখে আজ নতুন ফ্রেমের চশমা। আদিত্যের পেছনে রায়হান আর তানভিও আসছে। আদিত্য নন্দিনীর দিকে এক পলক তাকিয়ে দ্রুত বিলাতি নজর জোড়া সরিয়ে নিল। নন্দিনী আজ সাদা কালারের একটা টপস আর নেভি ব্লু কালারের জিন্স পরেছে, পায়ে কেটস। কাঁধের উপর দিয়ে আড়াআড়ি করে একটা ছোট্ট লেদারের ব্যাগ পরেছে। ব্যাগটি কোমরের খানিক নিচে পড়ে ঝুলছে। পিঠ বরাবর স্ট্রেট করা সিল্কি চুলগুলো পিঠসহ গলার সামনে এসেও ছড়িয়ে রয়েছে। মেয়েটাকে এক একবার এক এক লুকিয়ে দেখতে বরাবরই ভালো লাগে আদিত্যের। আদিত্য কিছু না বলেই গাড়ির ড্রাইভ সিটে বসলো। অদিতি বলল, নন্দিনী জলদি গাড়িতে ওঠ, আজকে অনেক শপিং করতে হবে, 1 মিনিটও লেট করা যাবে না। আদিত্যকে দেখে নন্দিনী দোনামোনা করে বলল, গাড়িতে এত জোরে জায়গা হবে না বোধ হয়, আমি বরং ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি, তোরা যা, আমি ফলো করছি তোদের। ফাল্গুনি কপাল কুঁচকে বলল, এতক্ষণ তো ঠিক ছিলে, হঠাৎ গিরগিটির মতো পাল্টে গেলি কেন? কিছু না, তোরা যা, আমি না হয় কাল আম্মুর সাথে শপিং করে নিব। অদিতি এবার রেগে গিয়ে বলল,
নন্দিনী, তুই কি এখনো ছোট বাচ্চা? ফিডার খাস? সবসময় আম্মু আম্মু করিস কেন? অসহ্য লাগে তোর এই সব ঢং দেখলে। খালি বাচ্চাদের মতো আম্মু আম্মু। তোর ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছুই নেই। সারা জীবন ঘরকুনো হয়ে থাকবে। আজ একটা সত্যি কথা বলি, শোন, তোর মা তোকে মেরুদণ্ডহীন ঘরকুনো একটা মেয়ে তৈরি করেছে, আর তুইও তোর মাকে তেল দিস, সেই জন্য তোর মাও তোর উপর ছড়ি ঘোরাতে পারে। ফাল্গুনি বলল। সুযোগটা তো ওই দেয়। অদিতি বলল। ডিসকাস্টিং একটা মেয়ে। রায়হান বলল। অদিতি থামো। রাজনন্দিনী দ্রুত গাড়িতে ওঠো, টাইম ওয়েস্ট হচ্ছে। বলে রায়হান তানভিকে নিয়ে মিডল সিটে বসে পড়ল। অদিতি বলল। এতক্ষণ টাইম ওয়েস্ট করার জন্য এবার তুই সামনে বসবি। যা, সামনে গিয়ে ভাইয়ের সাথে বস, নয়তো আজ আমার চেয়ে খারাপ কেউ আর হবে না। নন্দিনী মিনমিন করে বলল। আমি সামনে বসতে পারবো না, তুই বস। আমার ভাইয়ের সাথে বসলে তোর শরীর পচে যাবে। আমি কিছু বলেছি? শোন, পেছনে জায়গা নেই, আমি আর ফাগুন বসবো, আর তুই চুপচাপ সামনে বস। মাথা গরম করে দিয়েছিস ফালতু একটা নাটক করে। আদিত্যকে বলল। ভাইয়া, তুমি মুরগির মতো বসে বসে ঝিমাচ্ছ কেন? গাড়ি স্টার্ট দাও। মা মেয়ের আধিক্যতা দেখলে বাঁচি না। এত বড় ডাঙ্গর একটা মেয়ে বিয়ে দিলে 10 বাচ্চার মা হয়ে যেত এতদিনে, আর সেই মেয়ে একটু কিছু হলেই বাচ্চাদের মতো আম্মু আম্মু করে। আমার মাঝে মাঝে মনে হয় ছাগলের ছানা খিদে ব্যা ব্যা করছে। যেমন ন্যাকা মা তেমনি ন্যাকা মেয়ে। এদের আলগা পিড়ি দেখলে পাচ্ছি না। যত সমাধি খেতা। ন্যাকা মায়ের ন্যাকা মেয়ে কোথায় পায় এত ঢং, এত ন্যাকামি? ডিসগাস্টিং। অদিতির কথা বলার স্টাইলে রায়হান, তানভি আর ফাল্গুনি মুখ টিপে হেসে ফেল। আদিত্য চুপ করে রইল। নন্দিনী নির্বিকার হয়ে ফ্রন্ট সিটে গিয়ে বসলো। আদিত্য গাড়ি স্টার্ট দেওয়ার আগে বলল। সিট বেল্ট লাগিয়ে নিন। নন্দিনী না শোনার ভান করে জিদ চেপে বসে রইল। আদিত্য কিছুক্ষণ ওয়েট করার পরও নন্দিনী সিট বেল্ট পরল না। আদিত্য হতাশ শ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। রোডে প্রচুর জ্যাম দেখে আদিত্য ফ্লাইওভারে উঠতেই অসতর্কতা বশত নন্দিনী গাড়ির গাছের সাথে আঘাত পাওয়ার পূর্বেই আদিত্য চট করে এক হাত দিয়ে আগলে নিল। ফ্লাইওভারের সমতল জায়গায় সজোরে গাড়ি ব্রেক কষে ক্ষুব্ধ হয়ে নন্দিনী দুবাহু শক্ত করে চেপে ধরে ঝাঁকিয়ে বলল। আপনাকে তখন কি বললাম শুনতে পাননি? সিট বেল্ট পরেননি কেন? একটুর জন্য মাথাটা ফাটাতেন। ডিসকাস্টিং। মন থাকে কোথায় আপনার? অ্যাক্সিডেন্ট হতে খুব ভালো লাগে আপনার, তাই না? সেজন্যই খালি অ্যাক্সিডেন্ট হন। ওকে ফাইন, আজ থেকে আপনাকে আর কেউ কেয়ার করবে না। ইচ্ছে মতো অ্যাক্সিডেন্ট করেন আর যাই করেন আপনার ইচ্ছা। নন্দিনী নিরুত্তর। আদিত্যের দিকে একবারও তাকালো না। আদিত্যের ভীষণ রাগ হলো তাকে প্যারোটি না দেওয়ায়। পেছন থেকে অদিতি বলল। ও হচ্ছে একটা রোবট মানবী। তুমি কেন ওকে বলতে গেলে ভাইয়া? না বলে নিজে পড়িয়ে দিতে পারোনি? তোমাকেও কি জ্ঞান দিতে হবে নাকি? আদিত্য নন্দিনীর অপেক্ষা করল না। রাগে গজগজ করে সে নিজেই সিট বেল্ট পরানোর জন্য নন্দিনীর দিকে ঝুঁকতেই আদিত্যের শরীর থেকে তেতোকোলনের মাদকময় সুগন্ধে নন্দিনী চোখ জোর বন্ধ করে ফেল। আদিত্য নন্দিনীর বন্ধ চোখের দিকে তাকিয়ে সিট বেল্ট পরিয়ে দ্রুত সরে এলো। মেলি মিষ্টি সুবাসে তার জানটা প্রায় ওষ্ঠাগত। কি মাখে এমনি আল্লাহই জানেন। আদিত্য বিড়ালো। আদিত্য সরতেই নন্দিনী দম ছেড়ে শ্বাস টানল। আর একটু হলেই পটল তুলত। শপিং মলে এসেছে প্রায় ঘন্টা 3 হবে। এখনও নাকি অনেক শপিং করা বাকি। আদিত্য ভীষণ বিরক্ত হলো। মেয়েদের এইসব শপিংয়ের প্যাচাল তার ভালো লাগে না। তবুও বোনেদের আবদারে এসেছে, নয়তো কে আসতো। আদিত্যের দিকে রায়হানের আজ মনোযোগ নেই। মেহরাব গেছে ফারার সাথে দেখা করতে। অন্যদিকে রায়হান অদিতির পিছু পিছু ঘুরছে, এসেই তালবাহানা দিয়ে। অদিতি বুঝতে পারল, পাত্তা দিল না। তানভি আর ফাল্গুনি একজোট হয়ে একবার একের পাশে ঢুকছে আর উল্টে পাল্টে এসেই সব কালেকশন দেখছে। রায়হানের কাণ্ডে অদিতি ভীষণ বিরক্ত। মেয়েদের পার্সোনাল কিছু যে কিনবে সেটাও রায়হানের জন্য পারছে না। রায়হান ওর সাথে সাথে হাঁটছে। অদিতি এবার রাগান্বিত হয়ে অন্যদিকে চলে গেল। রায়হানও না বুঝে সেদিকে গেল। অদিতি এবার রেগে উঠে চোখ মুখ পাকিয়ে কোমরে দুহাত রেখে বলল। কি সমস্যা আপনার? আমার পিছু নিয়েছেন কেন? রায়হান আমতা আমতা করে বলল। আমরা পিছু নেইনি তো, আসলে তোমাকে হেল্প করার চেষ্টা করছি। আমাকে হেল্প করার চেষ্টা করছেন মানে? আমি আপনাকে হেল্প করতে বলেছি? ওই চুজ করার ব্যাপারটা আর কি। তোমরা মেয়েরা তো আবার চুজ টুজ করতে পারো না। আপনাকে বলেছি তাই না? না মানে একদম তাহাল বাহানা দিবেন না। আমি কি বুঝি না
আপনার কুমতলব? আপনাকে দেখতে ভদ্রলোক মনে হলেও আস্ত একটা মিচকা শয়তান আপনি, বুঝেছেন? রায়হান চোখ কপালে তুলে বলল, হোয়াট ইজ মিসকা শয়তান? আপনার মাথা। বলে অদিতি চলে যেতে নিলে রায়হান পিছু নিল। অদিতি এবার অগ্নিশর্মা হয়ে বলল, আবার আসছেন আমার পিছু? ভালো হবে না বলে দিচ্ছি। আপনার উদ্দেশ্য যে ভালো নয় সেটা আমি ঠিক বুঝতে পারছি। রায়হান অদিতির একদম কাছাকাছি এসে ঝুঁকে বলল, বুঝতে পারলো তো ভালোই, বোঝার জন্যই তো তোমার পিছু নিলাম চন্দ্রমল্লিকা। অদিতির শরীরে কাঁপন ধরে গেল। সে আর কথা পারল না। রায়হানকে বিব্রত করতে গিয়ে সে নিজে বিব্রত হয়ে গেল। নন্দিনীর মন ভালো নেই। আদিত্য সহ সবাই মিলে তখন তাকে বেশ কতগুলো কথা শোনালো। খুব ছোট্ট এবং আত্মসম্মানহীন বলে মনে হচ্ছে নিজেকে। সেও বা কি করতো? মানুষটার মুখোমুখি হওয়া, পাশাপাশি থাকা, এইসব সে একদমই চায় না। যতই মানুষটাকে দেখছে ততই মানুষটার উপর সে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। অনুভূতিগুলো তত্তর করে সজাগ হয়ে উঠছে, যেটা উভয়ের জন্যই মারাত্মক। যেহেতু তাদের দুজনের গন্তব্য আলাদা। এসব ভাবতে ভাবতেই আনমনি সে নিজের মতো করে এদিক সেদিক হাঁটছে। সেও এই কালেকশন ধরে ধরে দেখছে। হঠাৎ চোখ পড়ল একটা হলুদ গাদোয়াল শাড়ির দিকে। নন্দিনী দ্রুত পায়ে এগিয়ে গিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো শাড়িটা ভীষণ পছন্দ হলো নন্দিনী। হঠাৎ মন ভার হলো। বেশ কিছুক্ষণ পূর্বে তাদের হলুদ শাড়ি আর তার সাথে ম্যাচিং করে আর্টিফিশিয়াল অর্নামেন্টসগুলো কেনা হয়ে গেছে। নন্দিনী ভীষণ আফসোস হলো, কেন যে সে আরেকটু আগে এদিকটায় এলো না। শাড়িটা এতটাই সুন্দর যে এমন সুন্দর ডুয়েল স্টোনের শাড়ি নন্দিনী আগে কখনো দেখেনি। এত সুন্দর স্নিগ্ধ একটি শাড়ি, মোটিভটাও কি দারুণ। এছাড়াও শাড়িটির বুনন আর ডিজাইনের ডিটেলিং দেখলেও বোঝা যায় এই তাঁতি কতটা দক্ষ হাতে বুনেছে এই সুন্দর স্নিগ্ধ মন ভোলানো গাদোয়াল শাড়িটি নিতে না পেরে নন্দিনী আফসোস রয়ে গেল। নন্দিনী আগ্রহের সহিত শাড়িটি হাতে নিয়ে বেশ কয়েকবার মুগ্ধ দৃষ্টি বোলালো। মন ভার করে শাড়িটি রেখে এবার সে হাঁটতে হাঁটতে একটি লেহেঙ্গার কালেকশন দেখতে পেয়ে আনমনি সেখানে ঢুকে পড়ল। এদিক সেদিক তাকাতে হঠাৎ নন্দিনীর চোখ পড়ল একটি পিঙ্ক কালারের লেহেঙ্গার উপর। নন্দিনী ইমাজিন করলো এটা ফারার বিয়েতে পড়লে তার আম্মু তাকে দেখে বলবে, মাশাল্লাহ, আমার রাজকন্যাকে একদম বারবি ডলের মতো লাগছে। নন্দিনী ভাবল এটা সে নিয়ে নিবে বৌভাতে পরার জন্য। লেহেঙ্গাটি টান দিতে হঠাৎ ওপাশ থেকে কেউ একজন টেনে ধরল। নন্দিনীর মেজাজ খারাপ হলো, রুক্ষ গলায় বলল, এটা কি সমস্যা? টানটানি কেন করছেন? দেখতে পাচ্ছেন না আমি এটা অলরেডি চুজ করেছি? ছাড়ুন বলছি। আমি ওটা চুজ করেছি আমার ফিয়ান্সের জন্য। ওপাশ থেকে গম্ভীর স্বরে শোনা গেল। আদিত্যকে দেখতেই নন্দিনী বিব্রতবোধ করে পড়ল। সরি, বুঝতে পারিনি ভাইয়া। নিন এটা ভাবির জন্য। ভাইয়া ডাক শুনতেই আদিত্যের মেজাজ তীক্ষ্ণ হলো। আদিত্যের বলতে মন চাইল, আমি তোমার কোন জন্মের ভাই লাগি, কিন্তু কিছু না বলে আদিত্য আচমকা নন্দিনীর হাত টেনে টান মেরে লেহেঙ্গাটি নিয়ে দোকানিকে বলল, দ্রুত প্যাক করে নিন। আদিত্যের এমন বিহেভিয়ারে নন্দিনীর মনক্ষুণ্ণ হলো। কিছু না বলে নীরবে বের হতে নিতেই আচমকা আদিত্য এসে তার সামনে দাঁড়ালো। নন্দিনী ঘাবড়ে যেতেই আদিত্য মাথা তুলে বাঁকা হেসে বলল, সে কি, কোথায় যাচ্ছেন? শপিং করবেন না? ওদের কাছে যাচ্ছি ভাইয়া। আদিত্যের মেজাজ পুনরায় খারাপ হলো। শক্ত গলায় বলল, ওদেরকে বিরক্ত করার কি দরকার? আপনি বরং আমার ফিয়ান্সের জন্য কিছু ড্রেস চুজ করে দিন। আপনার চয়েস মোটামুটি ভালো, বলা যায় কোনো মতে চলে। কোনো মতে চলে মানে? নন্দিনীর ভীষণ রাগ হলো। সে আর কথা পারল না। মনে মনে আদিত্যের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতে লাগলো। এছাড়া কথায় কথায় মানুষটা ফিয়ন্সে করছে। ইস, আদিক্ষেতে কত, মনে মনে বিড়বিড়ালো। আদিত্য আর নন্দিনীকে একসাথে একটা শপের মধ্যে ড্রেস চুজ করতে দেখে কৌতূহলী হলো বাকি 4 জন। তারা শপিং বাদ রেখে উদ্গ্রীব হয়ে ওদের দেখছে। রায়হান বলল, দেখো ওরা কত সুন্দর করে শপিং করছে, আর তুমি কথায় কথায় আমাকে চোখ রাঙাচ্ছ। এটা কি ঠিক অদিতি? অদিতি কিছু বলতে নিয়েও বলল না, তপ্ত দৃষ্টিপাত করলো। 4 জনের ওদের উপর আড়াল থেকে দৃষ্টি রাখলো। নন্দিনী একরাশ ক্ষোভ পুষে ইচ্ছে মতো ড্রেস চুজ করতে লাগলো। আদিত্য বুঝতে পেরেছে ফিয়ন্সের কথা বলে নন্দিনী জেলাস ফিল করছে।
আনমনি হেসে উঠল। কেন জানি এই লুকে দেখতে নন্দিনীকে তার ভীষণ ভালো লাগছে। রাগে নাকটা সিঁদুর রঙা হয়ে উঠেছে। আদিত্য নন্দিনী কানে কাছে মুখ এগিয়ে নিয়ে বলল, রাগলে আপনাকে দারুণ লাগে নন্দিনী ফুল, এখন থেকে বেশি বেশি রাখবেন। আদিত্যকে নিজের কাছাকাছি এসে কিছু বলতে দেখে নন্দিনী ভোরকে গিয়ে বলল, কিছু বললেন? রাগলে আপনার মুখখানা হয়ে যায় সিঁদুর রাঙা। নন্দিনীর শরীরে কাঁপন ধরে গেল কথায় আর তেতো কোকনের মাদকাময় সুগন্ধে। মুহূর্তে পেটের মধ্যে প্রজাপতিগুলো উঠতে লাগলো। নন্দিনী কিছু বলতে নিতে তার আগে আদিত্য আবারও বলল, এভাবে যখন তখন লাল হয়ে গেলে আপনারই বিপদ নন্দিনী ফুল। আপনার স্পেশাল রেড অ্যাডিকশনটা অঘটন ঘটাতে বাধ্য। বি কেয়ারফুল। নন্দিনী জমে গেল আইসের মতো। মানুষটা কি বললো এটা? আমতা আমতা করে বলল, আসছি। বলে এক পর্যায়ে চোরের মতো বেরিয়ে গেল নন্দিনী। আদিত্য মনে মনে বলল, পালিয়ে আর যাবে কোথায় নন্দিনী ফুল? নন্দিনী বুকটা ধুকপুক করছে। মানুষটা একটু আগে কি বলো, রাগলে তাকে দারুণ লাগে, রেড অ্যাডিকশনাল হলে তারই বিপদ। মুহূর্তে নন্দিনীর মেদুর মুখমণ্ডল খানিতেই গোলাপি আভা ফুটে উঠল। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জাম কালারের গাউন দেখতে পেয়ে নন্দিনী দ্রুত ঢুকে পড়ল গাউন কর্নারে। ব্যান্ডেড গাউনটি অনেকক্ষণ উল্টে পাল্টে নেড়েছে দেখল। গাউনটি অসাধারণ এবং গর্জিয়াস, এছাড়াও কোয়ালিটি খুব ভালো। মূল্য দেখল 40,900 টাকা। নন্দিনী ব্যাগ খুলে টাকা গুনে চেক করে দেখল ক্যাশ টাকা কম আছে, এতে হবে না। আর হলো বাকি শপিং করা যাবে না। বাসা থেকে আসার সময় তার বাবা নবাব সাহেব ক্রেডিট কার্ড দিয়েছিল তাকে, কিন্তু তাড়াহুড়ো করে সে ভুলে ড্রেসিং টেবিলের উপর রেখে চলে এসেছে। এজন্যই কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করতে নেই। ভাবলো কাল বাবার সাথে এসে এটা নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত যদি ভাগ্য সহায় হয়ে থাকে আর কি। হঠাৎ কোত্থেকে আদিত্য এসে বলল, ওয়াও, দারুণ তো। নিশ্চয়ই আমার ফিয়ান্সের জন্য চুজ করেছেন। থ্যাঙ্কস। বিয়েতে এটাই পরাবো আমার ফিয়ান্সকে, দারুণ লাগবে তাকে। নন্দিনী কিছু বলার পূর্বেই আদিত্য বলল, ফের থ্যাঙ্কস দিতে হবে না, আমার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া আপনার পছন্দ সত্যিই দারুণ। বলে গাউনটি প্যাক করতে দিল। নন্দিনীর মন খারাপ হয়ে গেল। আজ সকাল থেকে তার সাথে কি হচ্ছে এইসব? একের পর এক অঘটন ঘটে চলেছে। নন্দিনী হতাশ শ্বাস ফেলে আর দাঁড়ালো না, সোজা একটি কসমেটিক কর্নারে ঢুকে পড়ল। এখানে খুব সুন্দর সুন্দর দেশি বিদেশি সকল ব্র্যান্ডেড প্রসাধনী পাওয়া যায়। হঠাৎ নন্দিনীর চোখ পড়ল নিউ মডেলের লিপস্টিকের উপর। লিপস্টিকগুলো ক্রিসমাসের স্টারের মতো, কিন্তু আকারে অন্যান্য লিপস্টিকের মতো লম্বা। লিপস্টিকগুলো অদ্ভুত কালারে, এ যেমন দেখা যাচ্ছে সাদা, কিন্তু ঠোঁটে দিলে লাল কালার ধারণ করছে। আবার লাল কালারগুলো ঠোঁটে দিলে গোলাপি কালার ধারণ করছে। সবগুলো প্রায় এক একটা এক এক কালার। নন্দিনীর মধ্যে একে ম্যাজিক্যাল লিপস্টিক বলাও যায়। লিপস্টিকের মধ্যে জড়িয়ে রয়েছে এই লিপস্টিকগুলো দেখলে যে কারোর মনে হবে ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে রাখা স্টারগুলো। লিপস্টিকের গায়ে লেখা মেড ইন চায়না। নন্দিনী মৃদু হাসলো। চায়না ছাড়া এই বুদ্ধি আর কার আছে? এ তো আর না ভেবে নন্দিনী এখান থেকে গোটা 7 ডজন লিপস্টিক নিয়ে নিল। ভাবলো ওদের 3 জনকে 3 ডজন দেবে, আর ওয়াজিয়া জাফরিনকে 2 ডজন দেবে, এবং তার মা আর তার 2 ডজন। তাছাড়া লিপস্টিকগুলো যে কোনো ড্রেসের সাথে যখন তখন ম্যাচিং করে ইউজ করা যাবে। এছাড়াও তার আম্মু আবার দেশি লিপস্টিক কোনো কালেই ইউজ করে না। ওনার কালেকশনে রয়েছে সব বিদেশি প্রোডাক্টস। এগুলো নিশ্চয়ই পছন্দ হবে ওনার। নন্দিনী লিপস্টিকের সাথে অনেকক্ষণ যাবৎ বেছে বেছে বেশ কতগুলো হেয়ার ক্লিপ, বেলি আর কাঠগোলাপের গাজার স্টোনের কয়েকটা ফিঙ্গার রিং নিল। এছাড়াও শাড়ির সাথে ম্যাচিং করে তার মা সহ নিজেদের জন্য নিউ মডেলের গর্জিয়াস 5 জোড়া কাকন আর 5 জোড়া মান্তাসা নিল। লম্বা লম্বা বেশ কয়েকটা স্টোনের মালা নিল বিয়েতে পরার জন্য। এছাড়াও পাকিস্তানি কয়েকটি চোকার সেট নিল। ডায়মন্ড কাটের কয়েকটা অর্নামেন্টসও নিয়ে নিল সাথে। এগুলো শাড়ির সাথে খুব মানাবে, দেখতে ইউনিক ডিজাইনের। তাছাড়া ইচ্ছে থাকলেও সব সময় তো আর আসা হয় না শপিংয়ে, তাই একটু বেশি করে নিচ্ছে সব কিছু। বেশ অনেকক্ষণ যাবৎ একটা একটা করে কালার মিলিয়ে এগুলো চুজ করে প্যাক করতে দিয়ে অপেক্ষা করতে লাগলো নন্দিনী। আশঙ্কিক আদিত্য কোথা থেকে এসে হুট করেই বলল, ও, আপনি এখানে? আমি আপনাকে খুঁজে টায়ার্ড হয়ে গেলাম।
প্যাক করা জিনিসগুলোর দিকে তাকাতেই নন্দিনী ভয় পেয়ে গেল। তাকে অবাক করে দিয়ে আদিত্য বলল, ভালোই হলো সব চুজ করে প্যাক করতে দিয়েছেন, এগেইন থ্যাঙ্কস। নন্দিনী কিছু বলতে নিতেই আদিত্য থামিয়ে দিয়ে বলল, কোনো প্রবলেম নাই, আপনার পছন্দ ঠিক আছে। আর বিয়ের জন্য মেবি আমাকে আর কষ্ট করে শপিং করতে হবে না, এতেই সেরে যাবে। আর আমার ফিয়ান্সে দেখলেও খুশি হয়ে যাবে, বলবে আমার হাজব্যান্ডের চয়েস দারুণ। বলে বিল পে করে সব নিয়ে অন্যদিকে হাঁটা ধরল আদিত্য। নন্দিনী হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল, কিছু বলার সুযোগটুকু আদিত্য দিল না। হুট করে এসে হুট করে কয়েকটা কথা বলে বিল পে করে আশঙ্কিক কোথায় গায়েব হয়ে গেল। এটা কি হলো? নন্দিনীর মাথার উপর দিয়ে গেল সব। আদিত্য কি কোনো কারণে তার উপর ডিস্টার্ব, নাকি তাকে জেলাস ফিল করানোর জন্য বারবার একই রকম কাজ করছি? নন্দিনীর বোধগম্য হলো না। নন্দিনী এবার হাঁটতে হাঁটতে একটা টেডি বিয়ারের শপের সামনে এসে দাঁড়ালো। দেশি বিদেশি টেডি বিয়ার দিয়ে সম্পূর্ণ শপটি ভরা। নন্দিনী এখান থেকে কয়েকটা টেডি বিয়ার পছন্দ করে নিল, ভাবলো এগুলো তার বেডরুমে সাজিয়ে রাখবে। আশঙ্কিক আদিত্য কোথা থেকে এসে ওর হাত থেকে টেডিগুলো কেড়ে নিয়ে বলল, থ্যাঙ্কস মনের কথাটা বোঝার জন্য। 500 রাতে টেডিগুলো গিফট করলে আমার ফিয়ান্সে খুব খুশি হয়ে যাবে। বলে বিল পে করে টেডিগুলো নিয়ে গট গট আওয়াজ তুলে হাঁটা ধরল। নন্দিনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার সাথে এটা কি হলো আবার? নিশ্চয়ই আদিত্য ইচ্ছে করে এমনটা করছে, নয়তো কারোর দিকে তার কোনো খেয়াল নেই, শুধু ওর সাথেই বা বারবার এমন করছে কেন? কারণ তো একটা রয়েছে। আদিত্যের উপর মনক্ষুণ্ণ হয়ে এবার ভীষণ অভিমান হলো নন্দিনী। ভারাক্লান্ত মনে হাঁটতে হাঁটতে একদম মলের শেষ প্রান্তে চলে গেল। নন্দিনীর বিশ্বাস আদিত্য তাকে আর খুঁজে পাবে না, একদম না। সেখানে একটা শাড়ির কন্যা দেখতে পেল। নন্দিনী এদিক সেদিক তাকিয়ে দ্রুত ঢুকে পড়ল। আদিত্য নিশ্চয় দেখেনি। এবার নন্দিনী স্বস্তির শ্বাস ফেল, নিশ্চিন্তে শপিং করা যাবে। এই শপে দেশি বিদেশি নানান রকমের শাড়ি তাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে। হঠাৎ চোখ পড়ল একটি ময়ূরকণ্ঠী চেক কাতান শাড়ির উপর। কি দারুণ কালার! নন্দিনী ইমাজিন করলো তার মাকে ভেবে এই শাড়িটা সে নিজের জন্য নিবে না। তার মা শাড়ি পরতে খুব পছন্দ করে, এক এক দিন এক একটা শাড়ি পরে বাইরে যায়, পার্টিতে যায়, রাজনৈতিক কারণে কত শত জায়গায় যায়। তাছাড়া ফাড়া বিয়েতে এই ময়ূরকণ্ঠী চেক কাতান শাড়িটি পরে তার মাকে নিশ্চয়ই সুন্দর লাগবে। নন্দিনী শাড়িটিতে হাত বুলিয়ে তার মাকে কল্পনা করতে লাগলো। তাছাড়া তার মা যদি জানে এটা সে চুজ করে ওনার জন্য নিয়েছে, তাহলে নিশ্চয়ই তিনি খুব বেশি খুশি হবেন। মূল্য দেখল 21,550 টাকা। এটা নিশ্চয়ই বিদেশি পণ্য, দাম তো হবেই। দোকানিকে বলল, শাড়িটা দ্রুত প্যাক করে দিন। আর বিল কত হয়েছে? আদিত্য হঠাৎ ঝড়ের বেগে কোথা থেকে এসে বলল, নন্দিনী আপনি এখানে? বাহ, শাড়িটা তো ভীষণ দারুণ। থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। বিয়ের কেনাকাটা হয়ে গেল আমার। এই শাড়িটা 500 টাকা আমার ফিয়ান্সে পড়লে তাকে দারুণ মানাবে, তাই না? বলে আদিত্য পকেট থেকে কার্ড বের করে বিল পে করে শাড়িটি নিয়ে অন্যদিকে হাঁটা ধরল। নন্দিনী চলো চলো নয়নে আদিত্যের চারপানে তাকিয়ে রইল। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। একটু আগে কি হলো তার বোধগম্য হলো না। আদিত্য এমনটা না করলেও পারত। রাগে দুঃখে কষ্টে নন্দিনী দু চোখে জল এসে ভর করলো। কানায় নাক এবং ঠোঁট দুটো কেঁপে উঠল। টুপটুপ করে গ্রীবাদেশে অবধি জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। নন্দিনী শপিং মল থেকে বেরিয়ে রাস্তায় আনমনে হাঁটতে লাগলো। ধানমন্দির ওর দিকটাই একটা লেক রয়েছে। নন্দিনী ভাবলো ওখানে গিয়ে কিছুক্ষণ বসলে মনটা হালকা হবে, ততক্ষণে অদিতিদের শপিং করাও হয়ে যাবে। তাছাড়া এরকম খোলামেলা মুক্ত পরিবেশে তার কখনো আসা হয় না। বলা যায় পরিবার থেকে তার ব্যক্তির স্বাধীনতা খুব কমই, সেই ছোট্টবেলা থেকেই মায়ের কঠোর নজরদারিতে তার শৈশব থেকে বেড়ে ওঠা, তাই তো হাঁপিয়ে যায়। নন্দিনী লেকের দিকে তাকালো। তার মাঝে মাঝে খুব ইচ্ছে হয় চাঁদনি রাতে নৌকায় উঠে প্রিয় মানুষটার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখতে, কিংবা নৌকার গলুইয়ের মধ্যে বসে বাবুল ওড়াতে। কল্পনা করতে করতে নন্দিনী হঠাৎ কল্পনার জগতে হারিয়ে গেল। অনেকক্ষণ যাবৎ নন্দিনীকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে সবাই চিন্তায় বিভোর হয়ে গেল। অদিতি বলল, ভাইয়া নন্দিনী কই? এখানেই তো ছিল। ফাল্গুনি বলল, খুঁজে পাচ্ছি না কোথাও। সে কি? তানভি বলল, হ্যাঁ ভাইয়া। রায়হান বলল, অদিতি তুমি কল দিয়ে দেখো তো রাজনন্দিনী কোথায় আছে।
অদিতি লাগাতার কল দিল, কিন্তু নন্দিনী পিক আপ করলো না। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। রায়হান বলল, আদিত্য, নন্দিনীর নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক কর দ্রুত। আদিত্য লোকেশন ট্র্যাকিং করতেই দেখলো একটি লেকের পাড়ে শো করছে। অদিতি বলল, ভাইয়া আমরা শপিং করে টায়ার্ড হয়ে গেছি, তুমি বরং ওকে নিয়ে আস। কখন আবার কোনো বিপদ ঘটে যায় কোনো ইয়াত্তা নেই। এছাড়াও আজ বডিগার্ড ছাড়া ওকে নিয়ে এসেছি, ওর মা জানতে পারলে প্রচুর ঝামেলা করবে। নন্দিনীকে লেকের ধারে একা বসে থাকতে দেখে হঠাৎ কয়েকটা বখাটে এসে পড়ল। এই সুন্দরী, চলো না যাই। কথাটা শুনতেই নন্দিনী কল্পনার রাজ্য থেকে বের হয়ে দাঁত মুখ খিচিয়ে বলল, এই অসভ্য বেয়াদব, তোদের ঘরে কি মা বোন নেই? মা বোন সবই আছে, কিন্তু একটা বউ নেই। চলো না, আমরা যাই। এই বাস্টার্ড, তোর মা বোনকে গিয়ে বল তোদের সাথে পাট খেতে যেতে, দেখি তারা কি বলে। এই সুন্দরী, মুখ সামলে কথা বলো। এই লম্পট, এখন তোর খারাপ লাগে? আমার খারাপ লাগেনি? আমিও কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো সন্তান আমি। বকেটেগুলো ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। জীবনে কোনো মেয়ে তাদের সাথে এমন দুঃসাহস নিয়ে কথা বলেনি, একমাত্র এই মেয়েটা ছাড়া। বরং তাদেরকে দেখলে কাঁপতো। আর এই মেয়ে দেখো, মুখে মুখে তর্ক করছে। তত্তর করে রাগ উঠে গেল বখাটেগুলোর মাথায়। নন্দিনী উঠে দাঁড়ালো। ততক্ষণে বখাটেগুলো ওর চারপাশ ঘিরে দাঁড়ালো। নন্দিনী বলল, সর সামনে থেকে, যেতে দে আমায়, তা না হলে আজ কিন্তু তোদেরকে। কি করবে সুন্দরী? কি করবো জানিস? কি করবে? কানের নিচে কষিয়ে থাপ্পড় মারবো, যাতে বিটিভির মতো ঝিরঝির করিস। ছেলেগুলো হো হো করে হেসে উঠল। কথাগুলো বলেই নন্দিনী ঠাস করে কষিয়ে দুগালে 3টে করে থাপ্পড় মেরে বলল, দেখ অসভ্য, এইভাবেই তোদেরকে শিক্ষা দিতে হয়। কারণ তোদের মতো অমানুষ, কাপুরুষ আর জানোয়ারদের জন্য মেয়েরা স্বাধীন হয়ে রাস্তাঘাটে বের হতে পারে না। বখাটেটি গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সত্যি সত্যি তার মনে হচ্ছে সে বিটিভির মতো ঝিরঝির করছে। সম্বিত ফিরতেই বলল, আমার গালে থাপ্পড় দিয়েছিস, এই জন্য তোকে পস্তাতে হবে সুন্দরী। আদিত্য দ্রুত গাড়ি নিয়ে লোকেশনে পৌঁছাতে দেখল লেকের পাড়ে নন্দিনীকে কয়েকটা বখাটে ঘিরে ধরেছে। বখাটেটি কথাগুলো বলেই গায়ে হাত দিতে নিলে আদিত্য এসে ধাক্কা মারল ছেলেটিকে। ছেলেটি ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে বলল, কোন শালারে? পিছু ফিরতে আদিত্যকে দেখে বলল, শালা তুই কে রে? কত বড় সাহস, আমার গায়ে হাত দিলি? দিয়েছি, আরও দেব। আরও দিবি মানে মগর মুল্লুক পেয়েছিস? হ্যাঁ এই মেয়েটাকে নিয়ে লেকের পাড়ে ফুর্তি করতে আসছো, তাই না? হ্যাঁ এসেছি। তোর কোনো সমস্যা? কিছু করতে পারবি? এই শালা গায়ে হাত দিলি কেন? বলে একটা ছুরি বের করলো আদিত্য। ওয়েট বলেই আশঙ্কিক একটা লাথি মেরে লেকের মধ্যে ফেলে দিল ছেলেটাকে। বাকি ছেলেগুলো ওর গায়ে হাত তুলতে এলে আদিত্য ওদের হাত শক্ত করে চেপে ধরল। ওর জিম করা শক্ত বলিষ্ঠ শরীরের সাথে পেরে উঠল না ছেলেগুলো, উল্টো কুকিয়ে উঠল। বাকি ছেলেগুলো পালাতে নিলে পেছন থেকে লাথি মারল আদিত্য। 2-3টা ছেলে লেকের মধ্যে পড়ে হাবুডুবু খেতে লাগলো। নন্দিনী হতভম্ব হলো। সেদিন রাতেও এমন একজন মানুষই সেম একইভাবে ফাইটিং করে তাকে উদ্ধার করেছে। নন্দিনী কেমন যেন আদিত্যের সাথে মিল পাচ্ছে সব কিছুর। বাকিগুলো পালাতে আদিত্য বলল, এখন লেজ কাটা শেয়ালের মতো পালাচ্ছিস কেন? চেহারায় এমন সার্জারি করাবো না, নিজেরাও নিজেদের চেহারা দেখে বাবারে মারে বলে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে পালাবি, বাস্টার্ড। নন্দিনী বিস্ময়া হত হলো, কারণ সেদিন রাতেও সেম এইভাবেই বলেছে মানুষটা। মাথায় আঘাত পেলেও তার সেন্স ছিল কিছুটা। ওদের তর্কাতর্কি নন্দিনী নিজ কানে শুনেছিল। নন্দিনী কৌতূহলবশত বলে উঠল, সেদিনও কি আপনি ছিলেন আদিত্য? আচমকা বাজখাই গলায় আদিত্য বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সবখানেই তো আমি ছিলাম। আর সেই জন্যই তো তুমি আশকারা পেয়ে বারবার স্বইচ্ছে বিপদ ডেকে আনছো। কারণ তোমাকে বারবার বাঁচানোর জন্য আমি আদিত্য চৌধুরী আছি না, সিনেমার হিরোদের মতো। হ্যাঁ বলেই নন্দিনীর দুবাহু শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা তোমার? প্রত্যেকবার কেন ইচ্ছাকৃতভাবে এমন করো তুমি? তুমি কি শান্তিতে থাকতে দিবে না আমাকে? এত জ্বালাচ্ছ কেন বলো তো? সেই প্রথম দিন থেকে জ্বালিয়ে আসছো একের পর এক। একটা দিনও তুমি আমাকে শান্তিতে থাকতে দাওনি। কি ব্যাপার বলো তো? কেন এমন করছো বলো? ওয়াই? শেষাক্ত কথাগুলো খুব জোরেই বলল। নন্দিনী কেঁপে উঠল। এছাড়াও সমতন আপনি থেকে তুমি হয়। নন্দিনী চমকে গেল। আদিত্যের কথাই নন্দিনীর বোধগম্য হলো না। নন্দিনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল।
কথাগুলো বলে আদিত্য আরো জোরে বাহুগুলো চেপে ধরল। নন্দিনী কুকিয়ে ওঠে। বাহু ছাড়ানোর চেষ্টা করতে আদিত্য আরো জোরে চাপ দিল। নন্দিনী এবার কেঁদে উঠল ব্যথায়, বলে ফেল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। লাগার জন্য দিচ্ছে। বলেই জোরে জোরে চেপে ধরল। অদিতিরা এসে পৌঁছালো। দুজনকে এই অবস্থায় দেখে রায়হান বলল, এমন করছিস কেন? পাগল হয়েছিস নাকি? এইসব কেমন অভদ্রতা? কেমন করবো এই মেয়েটার সাথে? ছাড়, অনেক হয়েছে। রাগে আদিত্যের মাথা দপদপ করছে, কপালের শিরাগুলো ফুলে উঠেছে। সঠিক সময়ে না এলে কি হতো আজ? মেয়েটার এত জিদ কেন? ওদের কথার মাঝে নন্দিনী হাত দিয়ে আদিত্যের বুকে সজোরে ধাক্কা মারল। আদিত্য পড়তে পড়তে নিজেকে সামলে নিল। অদিতি বলল, নন্দিনী, কি হয়েছে তোদের? হঠাৎ দুজনে এমন করছিস কেন? তখন তো দেখলাম সব ঠিকঠাক। কি সুন্দর করে দুজনকে দেখলাম শপিংও করছিস। কিছু হয়নি। বলে উল্টো দিকে হাঁটা ধরল। রায়হান আদিত্যকে বলল, তুই এমন করছিস কেন পাগলের মতো? এই মেয়েটা জাস্ট পাগল বানিয়ে দিচ্ছে আমাকে। আমার সকল সুখ কেড়ে নিয়ে আজ 3টা বছর ধরে। আদিত্য প্লিজ রিল্যাক্স। এখন এইসব করলে হবে? মাথা ঠান্ডা কর। সে জেলাস। তোরা দুইজনেই জেলাস, তাই না? হোয়াট? আদিত্য রায়হানের কথা শুনে অদিতি, ফাল্গুনী আর তানভি বিস্ময় বিমোর। ভেতরে ভেতরে এত কিছু, অথচ ওরা জানে না। আজ না শুনলে হয়তো কখনোই জানাও হতো না। রায়হান বলল, তোরা দুজনেই একই যন্ত্রণায় ভুগছিস, অথচ কেউ কারো সাথে ফেস টু ফেস কথা বলছিস না। শোন, কোনো সম্পর্কে আবদ্ধ হতে হলে কিংবা সেই সম্পর্ককে সারা জীবন আগলে রাখতে হলে দুজনকেই সমান সমান ভূমিকা রাখতে হয়। তোরা তো একে অপরকে কাছাকাছি আসার সুযোগটাও দিচ্ছিস না, ভুলগুলোও সলভ করছিস না। চোখে দেখে কানে ভুলে শুনে একের পর এক শুধু ভুল বুঝেই যাচ্ছিস। শোন, সবসময় চোখে দেখা কিংবা কানে শোনা কথা সত্য নাও হতে পারে। আর শোন, একজন আরেকজনের উপর সম্পর্কহীনভাবে অহেতুক অভিমান জমিয়ে রেখেছিস। তোদের তো রাগ অভিমান করার মতো কোনো সম্পর্ক নেই। তাছাড়া ওর সাথে এইভাবে রুড বিহেভ করলে কি কিছুই হবে? কিছুই তো সলভ হবে না, বরং মাথা ঠান্ডা রেখে সব করতে হবে, নয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবেই। ও এত জেদে কেন? এত রাগ কিসের ওর? কতবার বুঝিয়েছে ওকে। আমি ওকে আর টলারেট করতে পারছি না। রায়হান, মেয়েটা সামান্য কিছুতেই। নন্দিনীর জায়গা থেকেও ও সঠিক। সম্পূর্ণ দোষ তোর। না বুঝেই আগ বাড়িয়ে তুই সবসময় বাড়াবাড়ি করছিস। নন্দিনী তো তার আগের জীবন সম্পর্কে কিছুই বলেনি, তুই বরং এক ধাপ বেশি বুঝেছিস। এছাড়াও আজ কিন্তু তুই কম বাড়াবাড়ি করিসনি, প্রায় অনেকবারই বাড়াবাড়ি করেছিস। সবটাই আমরা দূর থেকে লক্ষ্য করেছি। একটাবার ভাব, তোরে এইসব করাটা কি আদৌ ঠিক হয়েছে? ঠিক বা ঠিক বুঝি না। আমার ইচ্ছে হয়েছে, আমি করেছি। আমি কষ্ট পাবো আর ও সুখে থাকবে, তা কি করে হয়? ওকেও আমার মতো সমান সমান আগুনে জ্বলতে হবে। আদিত্য। আদিত্য ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করল। রায়হান আদিত্যের কাঁধে হাত রেখে বলল, দেখ আদিত্য, মাথা ঠান্ডা রাখ ভাই। শোন, আগুন কখনো আগুনকে জ্বালাতে পারে না, নিভাতেও পারে না, বরং আগুন আগুন সংমিশ্রিত হয়ে ওর সংঘর্ষে আরো উত্তপ্ত হয়। তেমনি তোরা দুজনেই আগুন, একজনও বরফ হওয়ার চেষ্টা করছিস না। শোন, আমরা অনেকেই জানি কিংবা নানান জায়গায় শুনেছি অভিমানী হওয়াটা মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজে মেয়েদের অভিমানী রূপে পাঠিয়েছেন। তারা রাগ করবে, ঢং করবে, ন্যাকামি করবে, অযথা রাগ করবে, সামান্য কথায় চোখে জল আনবে, হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে, দিন শেষে নানান রকম অভিযোগ অনুযোগ করবে। এটাই তো তাদের নিয়ম। এগুলো সিম্পল। শোন, মেয়েরা ভালোবাসার জিনিস, মেয়েদের সর্বস্ব দিয়ে ভালোবাসতে হয়, ভালোবেসে আগলে রাখতে হয়, আবার তাদের রাগকেও ভালোবাসতে হয়। মেয়েরা রাগবে, হাসবে, কাঁদবে, অভিমান করবে, জেদ করবে, আর ছেলেরা তাদের দোষ ভাঙাবে। এটাই তো নিয়ম। এইসব করলে একজন পুরুষ কখনো ছোট হয়ে যায় না, বরঞ্চ মেয়েদের চোখে মহান ব্যক্তিত্বের পুরুষ হয়ে যায়। আর সেই পুরুষই একজন প্রকৃত বীর পুরুষ। তাছাড়া আমার মতে মেয়েরা একটু রাগী হলে, জেদি হলে কিংবা একটু অভিমানী হলে একটু বেশি সুন্দর আর একটু বেশি কিউট। এক নাগারে কথাগুলো বলে থামল রায়হান। অদিতির দিকে তাকিয়ে বলল, জানিস, আমার না রাগী, জেদি এবং অভিমানী মেয়েদেরকে খুব ভালো লাগে। কারণ এরা রাগী, জেদি হলেও একসময় নিজের সর্বস্ব দিয়ে একজন পুরুষকে প্রচুর ভালোবাসতে জানে। আর একটা কথা কি জানিস, মেয়েদের রাগে ফুলে যাওয়া নাক, দিঘির মতো জলে টইটুম্বুরু চোখ, লাজে লাল হয়ে যাওয়া গাল, মোহনীয় দৃশ্য সামলে ভালোবেসে আগলে রাখতে জানলেই তখনই একজন পুরুষ হয় একজন প্রকৃত পুরুষ। আর শোন ভাই, নারী ঝগড়াতেই বেশি সুন্দর, আর পুরুষ মাপ চাওয়াতে। এছাড়াও রাগ দেখিয়ে কথা বলা ঠিক নয়, বরং মাথা ঠান্ডা রেখে সবকিছু মিটমাট করে নেওয়াটাই একটা সুন্দর মনের পরিচয়। শোন ভাই, সবচেয়ে সুন্দর পুরুষ তিনিই,
যিনি নারীর অভিমানকে বোঝেন, রাগের মাথায় সুন্দর ব্যবহার করেন। আর শোন, কেউ ভুল করলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হয়, কথা দিয়ে আঘাত করে নয়। আদিত্যের মেজাজ কিছুটা শিথিল হয়ে এলো। তবে অদিতি এই প্রথম ইমপ্রেস হলো রায়হানের উপর। রায়হান খুব সুন্দর করে তার ভাইকে বুঝিয়েছে। জ্বলন্ত অগ্নিকূপ যেন ধপ করে নিভে শান্ত হয়ে গেল। অদিতি মুগ্ধ দৃষ্টিতে তাকালো রায়হানের দিকে, ভাবতে লাগলো নিঃসন্দেহে রায়হানকে একটা চান্স দেওয়া যায় তার জীবনে। যে মানুষটা এত পৌঁছাতে পারে সে নিশ্চয়ই জীবনসঙ্গী হিসাবে খারাপ হবে না, একদম পারফেক্ট। রায়হান আরও বলল, শোন, নন্দিনী বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। অত্যন্ত আদরের হওয়ায় ওর রাগ, জেদ এবং আহ্লাদ প্রিয়জনদের উপর একটু বেশিই থাকবে। এটা স্বাভাবিক। তোর যেমন ওর উপর রাগ বেশি, কারণ ও তোর সবচেয়ে প্রিয়জন, আর তুইও তেমনি ওর প্রিয়জন। তুইও তার মনের একাংশ দখল করে আছিস সে 3 বছর ধরে। 3 বছর সময় কিন্তু কম না আদিত্য। তুই নন্দিনীকে কখনই বুঝতে পারিসনি। তুই তো নিজেই নিজেকে বুঝতে পারছিস না, ওকে কি বুঝবি? এছাড়াও নন্দিনীকে বোঝার মতো তোর একটা সুপ্ত হৃদয় নেই। তাছাড়া একজনকে আরেকজন ঠেস দিয়ে কথা বলা কিংবা জেলাসে ফিল করানো অথবা অহেতু ভুল বোঝাবুঝি এইসব কোনো সমাধানের পথ নয়, বরং এটা নির্বোধের মতো কাজ। তুই একজন শিক্ষিত পুরুষ হয়েও বারবার নির্বোধের মতো সেই একই কাজ করে যাচ্ছিস। সো স্যাড। আদিত্য আর কথা বলতে পারল না। তাই তো নন্দিনীকে বলবো যে অহেতুক মনে রাগ পুষে নন্দিনীকে জেলাস ফিল করানোর জন্য সে একের পর এক অনেক অন্যায় করে গেছে। আদিত্যের প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। নন্দিনীকে উল্টো পথে যেতে দেখে রায়হান বলল, ওকে থামা, রেগে আছে। রাগের মাথায় আবার না জানি কোন দুর্ঘটনা ঘটায়। গিয়ে সরি বল। আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলল, এতক্ষণ তোকে কি বললাম আদিত্য? ভালোবাসার মানুষের কাছে কোনো অ্যাটিটিউড নয়। তুই তো অস্বীকার করতে পারবি না যে তুই ওকে ভালোবাসিস না। তাহলে কি ভাবছিস এত? শোন, এখন এত চিন্তা ভাবনা করার সময় নেই। সব সময় এমন সৎ সুযোগ আসবে না। যা ভাই, এবার মনের কথা বলে দে, আর কোনো দেরি নয়। কথাগুলো বলে চোখ দিয়ে কিছু একটা ইশারা দিয়েই ফের আশ্বাসও দিল। আদিত্য তবুও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে তোটানাই ভুগছে। রায়হান এবার বিরক্ত হয়েই বলল, প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষটার রাগ ভাঙাতে যদি সম্মানে লাগে, তাহলে তুই এখনো প্রেমিক হতে পারিসনি। যা এখন থেকে রাগ ভাঙাতে শেখ। আদিত্য যেতেই রায়হান পেছন থেকে বলল, ততক্ষণে আমি তোর বোনটাকে একটু পটানোর চেষ্টা করি শালাবাবু। দেখি তোর বোনের মনের কোণে এই বান্দার জন্য একটু জায়গা হয় কিনা। আদিত্য গরম চোখে তাকালো। রায়হান হেসে উঠে অদিতিদের বলল, ওরা নিজেদের মধ্যে সব মিটমাট করে নিক, আমরা বরং ওই দিকটায় যাই, কেমন? নন্দিনী লেকের পাড়তেই হেঁটে যাচ্ছিল। আদিত্য হঠাৎ পেছন থেকে নন্দিনীর হাত টেনে ধরে একটি গাছের আড়ালে নিয়ে গেল। আদিত্যকে দেখতে নন্দিনী রেগে উঠে বলল, হাত ধরে টানছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। নন্দিনী, আমার কথা শোনো প্লিজ। কোনো কথাই শুনবো না আমি আপনার। হাত ছাড়ুন। আদিত্য এবার শক্ত গলেই বলল। নন্দিনী। নন্দিনী ফনা তোলা সাপের মতো ফোঁস করলো। কথা শুনতে বলেছি না তোমায়, রাগ দেখাচ্ছ কেন? শুনবো না কোনো কথা। নন্দিনী যে রেগে আছে সেটা ফোঁস করা শব্দই জানান দিচ্ছে। আদিত্য নন্দিনীর চোখের পানি মুছিয়ে দিয়ে মোলায়েম স্বরে বলল, সরি নন্দিনী, আর কখনো এমনটা হবে না, আই প্রমিস। প্লিজ ফরগিভ মি। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। নন্দিনী বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আদিত্য শক্ত করে ধরে রাখলো। আদিত্য নন্দিনীর দিকে তাকালো। রাগে জিতে লাল হয়ে গেছে মায়াবী মুখটা। আদিত্য এবার ধমকে বলে উঠল, নন্দিনী, তুমি আমার কথা শুনতে পাও না নাকি মানুষ বলে মনে হচ্ছে না আমাকে? হ্যাঁ, কোনো কথাই শুনবো না আপনার। কে হন আপনি? বলে আবারও হাত ছাড়াবার চেষ্টা করতেই আদিত্য আচমকা নন্দিনীকে হ্যাসকা টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এসে আশঙ্কিক আষ্টিপৃষ্টে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ নন্দিনী, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ। নন্দিনী হঠাৎ দিঘির জলের মতো শান্ত হয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। প্রিয় মানুষের প্রথম প্রেমময়ী স্পর্শ এবং প্রথম জড়িয়ে ধরার অনুভূতিটা বোধহয় খুব স্পেশাল হয়। তেমনটাই ফিল করছে নন্দিনী। আদিত্যের স্পর্শ পেতেই নন্দিনী শিউরে উঠল। বালির বাঁধের মতো সব মলিনতা ভেঙে গেল হঠাৎই। নন্দিনী শান্ত হতেই আদিত্য নন্দিনীর মাথা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, আজ 3 বছর ধরে আমি তোমায় খুব গোপনে ভালোবাসি নন্দিনী। আমি তোমার কেউ না, কিন্তু তোমার ব্যক্তিগত কেউ একজন হতে চাই। সে অধিকারটুকু তুমি আমায় দেবে নন্দিনী? নন্দিনী পূর্বে নাই অবিচল হয়ে চোখ বন্ধ করে রইল।
মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। সব কিছু অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। হঠাৎ আদিত্যের টি শার্টের উপর দিয়ে দুহাত খামচে ধরল বুকের দিকটায়। আদিত্য তার বুকের মধ্যে নন্দিনীকে আরেকটু লেপ্টে ধরল নিবিড় আলিঙ্গনে। আদিত্যের ঘন ভারী উষ্ণ নিঃশ্বাস নন্দিনী তার ঘাড়ে গলায় অনুভব করছে। আদিত্য নিজেও নন্দিনীর উষ্ণ নিঃশ্বাস নিজের বুকের খোলা অংশটি ত্বকে অনুভব করছে। নন্দিনীর মেলি মিষ্টি সুগন্ধি যেন হাজারো বেলি ফুলের সুবাস থেকেও বেশি বলে মনে হচ্ছে আদিত্যের কাছে। সে জোরে একটা শ্বাস ফেলে গাঢ় স্বরে ডাকল, নন্দিনী, হ্যাঁ নন্দিনী, কথা বলো প্লিজ। নন্দিনী সাড়া দিল না। আদিত্য বুঝতে পারছে নন্দিনী কাঁপছে, তার বুক ভেসে যাচ্ছে প্রণয়িনীর মায়াবী আঁখি জোড়ার বাঁধ ভাঙ্গা অশ্রু জলে। আদিত্য বলল, আমি জানি আমি অন্যায় করেছি তোমাকে অসময়ে ভালোবাসার কথা বলে। তুমি এনগেজড এটা জানার পরেও তোমাকে ভালোবাসার কথা বলাটা আমার উচিত হয়নি। কিন্তু আমি আমার কষ্টগুলো আর ভয় পালাতে পারছি না নন্দিনী। সত্যি বলছি, আমি আজ থেকে 3 বছর যাবৎ তিলে তিলে কষ্ট পাচ্ছি। শেষ হয়ে যাচ্ছি তোমাকে নীরবে নিভৃতে অতীব যতনে গোপনে ভালোবেসে। তোমাকে ভালোবেসে কাছে না পাওয়ার হাহাকারে ডুবে গিয়েছি প্রতিটি মুহূর্ত। তুমি হয়তো আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারবে না আমি জানি, কারণ তুমি তো আমায় ভালোবাসো নেই। আর তাই আজ তোমার সামনে আমার কষ্টগুলোর কথা বলে মুক্তি দিলাম আমার কষ্টগুলোকে। কথায় আছে না, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা এবং যুদ্ধের সব কিছুই বৈধ। ভালোবাসা আর যুদ্ধে কোনো নিয়ম নীতি নাই। আমিও নিয়ম নীতির বিরুদ্ধে গিয়ে তোমায় জানিয়ে দিলাম যে আমি ঠিক তোমায় কতটা ভালোবাসি, কতটা অনুভব করি, ঠিক কতটা চাই। জানি তোমাকে পাওয়া সম্ভব নয়, কারণ তুমি অন্য কারোর সাথে জুড়ে গেছো। আমার ফিলিংসের প্রায়োরিটিও তোমার কাছে নেই। তাতে কি, আমি তোমায় আমার সেন্টিমেন্টগুলো ব্যক্ত করতে পেরেছি, এই অনেক। এটাই স্বস্তি। বলেই শ্বাস ফেল। নন্দিনী ধীরে ধীরে ভারী শ্বাস ফেলতে লাগলো। আদিত্যের বুকের বাঁ পাশটায় হৃদস্পন্দন ফাস্ট চলছে। আদিত্য সেখানটাই নন্দিনীর কান রেখে বলল, মানুষের শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। এ দেখো, সে হৃদয় শুধু তোমার জন্য স্পন্দিত হচ্ছে। তোমাকে ভালোবাসার কথা জানাচ্ছে নন্দিনী ফুল। তুমি শুনতে পাচ্ছ? নন্দিনী নিরুত্তর। আদিত্য ফের বলল, জানো, এই জীবনে আমি শুধু একটা মেয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকার আগ্রহ পেয়েছি, আর সেটা তুমি শুধু নন্দিনী। এই যে এতগুলো বছর তোমাকে ভালোবেসে দূরে থেকেছি, জানো আমি কতটা কষ্ট পেয়েছি। তোমাকে এক পলক দেখা ছাড়া থাকতে কতটা কষ্ট হয়েছে। চোখ বন্ধ করলে তোমার মায়াবী মুখটা ভেসে উঠত। তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখাই কঠিন ছিল। মানুষ প্রেমের বিষ জেনে শুনে নাকি পান করে, তারপর সেই একটা ভুলের মাসুল দিয়ে দিতে বাকিটা জীবন পার হয়ে যায় তাদের। আর মন একবার ভাঙতে শুরু করলে আগের মতো আর গোছানো হয়ে ওঠে না। আমি তোমার জন্য এই বয়সে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি নন্দিনী ফুল। আমার মনটাও যে নদী ভাঙার মতো শুধু ভাঙতেই আছে। গড়ার মতো আর আশার আলো দেখছি না, কারণ তুমি যে আমার ভাগ্যে নেই তাই। দুজনকে খুব কাছাকাছি দেখতে রাহেনের বুক চিনচিন করে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেল সে। এদিকে দৃষ্টি রেখে হেসে উঠে বলল, আদিত্য ফার্স্ট হয়ে গেছে, এবার আমার কি হবে অদিতি ফুল? অদিতি চোখ পাকিয়ে বলল, অদিতি ফুল মানে? আদিত্যের নন্দিনী যদি নন্দিনী ফুল হয়, তাহলে তুমি তো আমার অদিতি ফুল। অদিতির গালজোড়া রাঙ্গা হয়ে গেল। আপনি সত্যি সিমলেস মিস্টার রায়হান। পুরুষদের শেমলেস না হলে ছ্যাঁকা খেতে হয় অদিতি ফুল। আমি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে দেবদাস হতে চাই না। আমি খুব সচেতন মানুষ, একজন ডক্টর বলে কথা। ফাল্গুনি বলে উঠল, আজ একটা মনের মানুষ নেই বলে কারো ফাল্গুনি ফুল হতে পারলাম না। আহারে, আমার কত দুঃখ। তানভি বলল, আজ একটা প্রেমিক নেই বলে তানভি ফুল হতে পারলাম না। আহারে, আমার কত আফসোস। তুমি হচ্ছ ঋতু, তোমাকে ফুল বলে ডাকবে কেন হবু শালিকা? তো অদিতি তো ফুল নয়, তাহলে তাকে কোন ফুল বলে ডাকছেন হবু দুলাভাই? মনের ফুলই বড় ফুল, বুঝেছ হবু শালিকা? ফাল্গুনি ফুলও মনের ফুল, বুঝছেন হবু দুলাভাই? সবার এত কথার মাঝে তানভি বলল, সব ঋতু আর ফুলের ভিড়ে আমি একটা অসহায় অনাথ নামহীন মিসকিন। কেউ কয়েকটা ফুলের নাম ধার দেবে আমায় প্লিজ? একটা ভালোবাসার মানুষ পেলে পরে ফিরিয়ে দিব, প্রমিস।
তানভীর কথায় সবাই হেসে উঠল। রায়হান বলল, কি অদিতি ফুল, ওরা সবাই তো ফার্স্ট। মেহেরাব হয়তো ফারাকে প্রপোজ করতে গেছে। আমি বেচারা সারা জীবন সিঙ্গেল থেকে এখন থার্ড হলে কেমন দেখায় বলো তো? আসো না, প্রপোজটা সেরে ফেলে প্রেম শুরু করি। ফাল্গুনি বলল, না, এ হতে পারে না। নিন, জলদি প্রপোজ করে ফেলুন দুলা ভাই। বলে কয়েকটা বনফুল ধরিয়ে দিল রায়হানের হাতে। অদিতি বলল, ফাল্গুনি তুই থামবি? আর আপনি চুপ করবেন? লাজ লজ্জা তো সব খেয়ে বসে আছেন। এত লজ্জা থাকলে তোমাকে আর বিয়ে করা হবে না। আমরা দুজন পাঁচহালি সন্তানের পিতামাতাও হতে পারবো না অদিতি ফুল। তাই আমার সকল লাজ লজ্জাকে জলাঞ্জলি দিয়ে কাফন পরিয়ে দাফন করে ফেলেছি। ঠিক করেছি না? আপনার মাথা। বলে অদিতি লজে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। ফের বলল, আপনাকে অনেক ভদ্র সভ্য মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি নাম্বার 1 অভদ্র, শেমলেস। আমি তোমার অভদ্র প্রেমিক হতে চাই অদিতি ফুল। একটু মনের কোণে এই অভদ্র বান্দাকে জায়গা দেবে? অদিতি বলল, বাপরে, সব দেখি ফার্স্ট। কোথায় পায় এত ফিলিংস? আমার কপালটাই খারাপ, কেউ আজ পর্যন্ত ফাল্গুনি ফুল বলে ডাকলই না। কেউ তার 10 সালে বাচ্চার মা হওয়ার জন্য প্রপোজ করলো না। সো স্যাড। আহা হবু শালিকা, তুমি এত দুঃখ করছো কেন? দুঃখ করার কি কথা নয় হবু দুলা ভাই। তানভি বলল, সব ফাটা কপাল আমাদের। ফাল্গুনি বলল, হ্যাঁ রে। রায়হান বলল, কি অদিতি ফুল, আমার হবু শালিকা আর তোমার হবু ননদিনীকে সাক্ষী রেখে এই বুনো ফুলগুলো দিয়ে তোমাকে প্রপোজ করি, তুমি একসেপ্ট করো কেমন? অদিতি হেঁটে অন্যদিকে চলে গেল। রায়হান হতাশ হয়ে বলল, দেখো হবু শালিকা, তোমার বোনের কত দাম। চৌধুরী বাড়ির মেয়ে বলে কথা, দাম তো হবে। সেজন্যই তো এখন আমাকে পস্তাতে হচ্ছে। কেন যে অদিতি ফুলের প্রেমে পড়লাম, এর চাইতে নিম ফুলের প্রেমে পড়লে আরো ভালো হতো। রায়হানের কথা বলার ঢং দেখে অদিতি আড়ালে মুখ টিপে হেসে ফেল। অন্যদিকে আদিত্য নন্দিনীকে জড়িয়ে রাখতে দেখে ফাল্গুনি বলল, কয়েকটা পিকচার তোলা দরকার, পরে কাজে দেবে। রায়হান অবাক হয়ে বলল, কেন হবু শালিকা? কেন আবার? নন্দিনীকে ব্ল্যাকমেল করব। কেন? কারণ একটা আছে, তবে ওকে বলবো। কিরে নন্দু, তুই কি জীবিত আছিস নাকি পটল তুলেছিস? তারপর বলবো, তুই না বললে আমার বডি বিল্ডার ভাই তার বউকে জড়িয়ে ধরলে দম আটকে মরে যাবে। এখন তোর অভিজ্ঞতা কেমন হলো? ওরা চারজনই হেসে উঠল শুনে। ফাল্গুনি সত্যি সত্যি কয়েকটা পিকচার তুলে নিল। নন্দিনী হাত পা ছেড়ে পড়ে যেতে নিলে আদিত্য ধরে ফেল। তা দেখে রায়হান সহ বাকি সবাই এগিয়ে গেল। তানভি বলল, পটল তুলিনি, তবে মনে হচ্ছে বেচারি ভয়ে সেন্স হারিয়েছে ফাল্গুনি। সেটা তো মনে হচ্ছে। যাক, নন্দিনীর কথা তাহলে কিছুটা ফলে গেল। বেচারি আগেই বোধহয় ইমাজিন করেছে। হতে পারে। রায়হান আদিত্যকে বলল, এনি প্রবলেম? সেন্সলেস হয়ে পড়েছে। আচমকা সারপ্রাইজ তো, তাই নিতে পারেনি। নন্দিনী চাপা কষ্টের কাছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণাটাও হার মানল, যার ফলস্বরূপ সে সেন্সলেস হয়ে পড়েছে। রায়হান নন্দিনীর পালস চেক করে নাকে হাত দিয়ে বলল, শ্বাস প্রশ্বাস একদমই কম চলছে। অদিতি বলল, দ্রুত হসপিটালে নিয়ে চলো, একটু পরে শ্বাসকষ্ট শুরু হবে। রায়হান বিরক্ত হয়ে বলল, হাসপাতাল ছাড়া আর কোনো কথা নেই না? সত্যি সত্যি এর কিছুক্ষণ পরই নন্দিনীর শ্বাসকষ্ট শুরু হলো। আদিত্য বিচলিত হয়ে বলল, এখন কি করবে রায়হান? রায়হান হাত চেক করে দেখলো ঠান্ডা হয়ে আছে। ওদের বলল, তোমরা ওর হাত পাগুলো ঘষে গরম করো, সেন্স ফিরলে আর কোনো সমস্যা নেই। নন্দিনীর শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। শ্বাসের জন্য বুকের হাঁপড় দ্রুত ওঠানামা করছে। আদিত্য ঘাবড়ে গিয়ে বলল, কবে থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে অদিতি? আগে তো ছিল না। সবাই আদিত্যের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। আদিত্য বলল, আমার দিকে তাকিয়ে থাকলে কোনো লাভ হবে? অদিতি বলল, হ্যাঁ, আগেও শ্বাসকষ্ট ছিল না ভাইয়া, কিন্তু তুমি যেদিন আমেরিকা চলে গেছো সেদিন থেকেই শুরু হয়েছে। এই জন্য হসপিটালে অ্যাডমিট ছিল অনেক দিন। আদিত্য আর কিছু বলল না, হঠাৎ বলল, ওর ইনহেলারের নাম কেউ জানিস? রায়হান বলল, ইনহেলারের নামটা জানলে আমি কোনো ফার্মেসি থেকেই নিয়ে আসতে পারতাম। অদিতি বলল, ফাল্গুনি, তোকে না তখন ইনহেলার নিতে বলেছি? ওর ব্যাগে আছে কিনা চেক করে দেখতো। আমি তখন ওর বাসায় খুঁজেছিলাম, পাইনি। আদিত্য রেগে গিয়ে বলল,
একটা অসুস্থ মানুষকে বাইরে আনবি ভালো কথা, ইনহেলারটাকে তোরা মনে করে আনবি না? এসব রোগীদের সবসময় কেয়ার করতে হয়, যেখানেই যাক না কেন সঙ্গে অ্যাটলিস্ট ইনহেলারটা তো মাস্ট রাখা লাগে, কারণ বিপদের তো কোনো হাত পা নাই। অদিতি দ্রুত নন্দিনীর ব্যাগ চেক করতে মোবাইল বেরিয়ে এলো। ওয়াসিফ সমানে কল দিচ্ছে কিন্তু ফোন সাইলেন্ট। আদিত্যের চোখ পড়তেই অদিতি ফাল্গুনিকে বলল, ওয়াসিফ খবিসটা কল দিচ্ছে, এখন কি হবে? ফাল্গুনি কিছু বলার পূর্বে আদিত্য চোখ মুখ খিচে ফোনটা অফ করে রেখে দিল। ইনহেলারটা পেতেই আদিত্য নন্দিনীর মুখ খোলার চেষ্টা করলো, কিন্তু নন্দিনী দাগ মুখ খিচিয়ে রেখেছে। আদিত্য কৌশলে কোনো মতে হাঁ করিয়ে 3 বার ইনহেলার পুশ করতেই নন্দিনী নড়ে চড়ে উঠল। সবার দেহে যেন প্রাণ ফিরে এলো। এর কিছুক্ষণ পর নন্দিনীকে নড়াচড়া করতে দেখে রায়হান বলল, তোমরা কেউ এখন ওকে কোনো প্রকার প্রশ্ন করবে না, সবাই স্বাভাবিক থাকো। কিছুক্ষণ পর নন্দিনী আস্তে আস্তে চোখ মেলতেই প্রথমে আদিত্যকে চিন্তিত মুখে দেখল। চোখ ঘোরাতেই একে একে সবাইকে তার পাশে দেখে উঠে বসার চেষ্টা করতেই আদিত্য গাছে গুড়ির উপর বসিয়ে দিল। রায়হান বলল, রাজনন্দিনী, আর ইউ ওকে? নন্দিনী মাথা ধরে বলল, কি হয়েছিল আমার? অদিতি বলল, সিন ছাড়িয়েছিস? এত রাগ মানুষ করে? নন্দিনী হঠাৎ মনে পড়ল রাগের জন্য নয়, আদিত্য তাকে জড়িয়ে ধরে প্রপোজ করে তখন ওইসব বলার পরই সে সেন্স হারিয়েছে। আদিত্যের দিকে চোখ পড়তেই কেমন যেন অস্বস্তি লাগছে, আবার খুব লজ্জাও লাগছে। আদিত্য উঠে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রায়হান বলল, চলো সবে বাসায় ফিরি, আজ সারাদিন শপিং মলেই পার হয়ে গেছে। এত কেনাকাটা মেয়েরা করতে পারে, বাবা রে বাবা। গাড়ির কাছে আসতেই নন্দিনী বলল, আমি উবার ডেকে নিচ্ছি। রায়হান বলল, একটু আগেই অসুস্থ হয়ে পড়েছিল, পথে আবার দুর্ঘটনা ঘটতে পারে, জলদি গাড়িতে ওঠো, আদিত্য আমাদেরকে পৌঁছে দেবে। বলে সামনের ডোর খুলে দিল। আবারও মানুষটার সাথে বসতে ভেবে নন্দিনী দোনমনো হলো। রায়হান ইশারা করলো বসতে। নন্দিনী মলিন মুখে বসলো। আদিত্য একবারের জন্য নন্দিনীর দিকে তাকায়নি। তার কেমন যেন কষ্ট হচ্ছে বুকে। নন্দিনী কি সব ভুলে গেল? এত স্বাভাবিক দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছুই শোনেনি, কিছুই হয়নি, সব স্বাভাবিক। আদিত্য চল শক্ত করে গাড়ি স্টার্ট দিল। দ্রুত বেগে গাড়ি ছুটল বাসার দিকে। প্রায় কিছুটা পথ অতিক্রম হতেই হঠাৎ অদিতি চেঁচিয়ে উঠে বলল, আরে আরে ভাইয়া থামো। আদিত্য সজোরে ব্রেক কষে বলল, গন্ডারের মতো চাচাচ্ছিস কেন? ভাইয়া, নন্দিনীর জন্য চুড়ি কিনতে ভুলে গেলাম। তোদের জন্য নিয়েছিস? হ্যাঁ। ধমকে উঠল আদিত্য। তো ওর জন্য ওটা নিলি না কেন? ওর চুড়ির মাপ জানা নেই ভাইয়া, ওকে যখন খুঁজলাম তখন দেখি শপিং মলে নেই, তাই নিতে পারিনি। এখন কি করব? তুমি বরং নন্দিনীকে শপিংয়ে নিয়ে যাও, ওর পছন্দ মতো চুড়ি কিনে আনো, আমরা বরং ততক্ষণে এখানে ওয়েট করি। এই জন্যই না মহিলাদের সাথে শপিংয়ে আসতে নাই। দুনিয়ার এক গাদা শপিং করলেও বলবে হয় নাই, মাঝপথে এসে বলবে আরও বাকি রয়েছে। নন্দিনী বলল, সমস্যা নেই, আমার চুড়ি লাগবে না, আগেরগুলোই না হয় পরে নিব, আর না হয় কাল আম্মুর সাথে এসে কিনে নিব। আদিত্যকে বলল, আপনি গাড়ি স্টার্ট করুন, লেট হলে আমার আব্বু টেনশন করবে। অদিতি রেগে বলে ওঠে, নন্দিনী, তুই সবসময় বাচ্চাদের মতো জেদ করিস কেন? সবাই নতুন নতুন পড়বে আর তুই কি আগেরগুলোই পড়বি কেন? নন্দিনীর বলতে মন চাইল, আমি তো তোদের হাতের মাপ জানি, আর তোরা আমার হাতের মাপ জানিস না, হাস্যকর। শোন, আমি সবার সাথে ম্যাচিং করে 5 জোড়া কাকন আর 5 জোড়া মানতাসা নিয়েছিলাম। তোর ভাই তার ফিয়ন্সের জন্য সব নিয়ে গিয়ে এখন আমায় প্রপোজ করে, ব্যাপারটাও অদ্ভুত না? কিন্তু বললো না। অদিতি বলল, ভাইয়ের সাথে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় যা, পরে তো আর আসা হবে না। আদিত্যের সাথে যাওয়ার কথা শুনে নন্দিনী দাঁত চাপলো। তার ইচ্ছে নেই এই মানুষটার সাথে যেতে। একটু আগে কত কাহিনী করলো, এখন আবার বলবে আমার ফিয়ান্সের জন্য কয়েক ডজন চুড়ি পছন্দ করে দিন। বললাম না লাগবে না। আদিত্য ধৈর্য ধরে ওদের কথা শুনছে। নন্দিনী ভাবলো আদিত্য হয়তো ওকে ধমক দিবে ভেবে আদিত্যের দিকে তাকাতে আদিত্যের ধূসর মণিতে দৃষ্টি আটকে গেল। আদিত্য অবহেলিতভাবে দৃষ্টি সরিয়ে নিল। গাড়ির স্টিয়ারিংয়ে হাত থেকে সামনের দিকে দৃষ্টি রেখে নন্দিনীকে চমকে দিয়ে গম্ভীর স্বরে বলল, জলদি বেরো। কথাটি বলে আদিত্য গাড়ির ডোর খুলে বের হয়ে নন্দিনীর পাশেরটাও খুলে দিল। নন্দিনী আর কিছু বলার সুযোগ পেল না। ভাইয়া শোনো। বলো। নন্দিনী কাঁচের চুড়ি পরতে পারে না, হাত কেটে ফেলে, তুমি বরং ওকে অন্য কোনো ব্র্যান্ডের চুড়ি কিনে দিও। আদিত্য হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ঠিক আছে,
আর কিছু লাগবে তোদের? না ভাইয়া, আমাদের সব কেনা হয়েছে। নন্দিনীর কিছু লাগলে কিনে দিও। ওকে, তোরা বস, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে আসছি। ভাইয়া শোনো, আবার কি? বলছিলাম কি, আসার সময় নন্দিনীর জন্য বড় সাইজের একটা ফিডার কিনে আনিও। ও সারাক্ষণ ছাগলের মতো ম্যামে করে। নন্দিনী দাঁত চাপলো। অদিতি মুখ চেপে হাসলো। ওরা যেতেই রায়হান বলল, অদিতি ফুল, তোমার আর দুষ্টুমি কমলো না। অদিতি রহস্যময়ী হাসি দিল। ফাল্গুনী বলল, নন্দিনীর জন্য তো চুড়ি কিনেছিস, মিথ্যে বললি কেন? স্পেশাল কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। তানভীর বলল। বাহ, দারুণ বুদ্ধি তো। রায়হান বলল, হবু শালিকা, তুমিও আমাদের এই রকম সুযোগ করে দিও কেমন, যাতে আমি অদিতি ফুলের সাথে কোয়ালিটি টাইম পাস করতে পারি। ঘুষ দিতে হবে হবু দুলা ভাই। দেব, সমস্যা নেই। আমার আত্মা বড়, বলো ঘুষ হিসেবে কি চাও তুমি? একটা বয়ফ্রেন্ড যে আমাকে আদিত্য ভাইয়া আর আপনার মতো ফাল্গুনী ফুল বলে ডাকবে। তানভি দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ একটা হবু দুলা ভাই নেই বলে কারো ফুল হওয়ার আবদার করে ঘুষ হিসেবে বয়ফ্রেন্ড চাইতে পারলাম না। ব্যর্থ জীবন। তানভি কথাই রায়হান হেসে ফাল্গুনীকে বলল, আরো আগে বলো না কেন হবু শালিকা? নয়তো কি করতেন আপনি হবু দুলা ভাই? একটা ছিল, কিন্তু তোমার বোন ফারা তো নিয়ে গেল, আর তো নাই, সবার সিট বুক হয়ে গেছে। না থাকলে আমিও আপনাদেরকে কোনো স্পেশাল কোয়ালিটি টাইম পাসের সুযোগ দেব না। বরং কড়া নজরদারি করব। আপনারও আরও প্রেম করা হবে না, সারা জীবন সিঙ্গেলেই থাকবেন। শালিকা, এত নিষ্ঠুর হয়েও না, বয়স বেড়ে গেছে, এবার মিঙ্গেল হওয়ার সুযোগ দাও। অদিতি বিরক্ত হয়ে বলল, আপনি বসে বসে বকবক করছেন কেন মিস্টার অভদ্র? তো কি করবো অদিতি ফুল? এই মিস্টার হাবাগোবা, সারাক্ষণ অদিতি ফুল করবেন না। আমার নাম আমি জানি। মুখ বন্ধ করে গাড়ি ড্রাইভ করেন জলদি। কেন হবু বউ? অদিতি চোখ গরম করে বলল, ওরা উবার ডেকে নি, আমরা বরং চলে যাই, তাহলে ওরা টাইম পাস করতে সুবিধে হবে। ঠিক আছে হবু ঘরওয়ালি। অদিতি চোখ রাঙালো। কিছু বলেও মানুষটা শুনে না, ঠোঁটকাটা স্বভাবের, বরং আরও বেশি করে। রায়হান অদিতির দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে একটা রেস্তোরাঁয় চলে গেল। ওখানে ঢুকে সবাই নিজেদের পছন্দ মতো অর্ডার দিল। রায়হান আদিত্যকে ফোন করে বলল, আদিত্য, বল। আমরা রেস্তোরাঁয়, তুই বরং শপিং শেষে নন্দিনীকে নিয়ে লাঞ্চ করে নিস, আর আমরা লাঞ্চ শেষে বাসায় ফিরবো। আচ্ছা। শোন, হ্যাঁ। উবার ডেকে নিস। ওকে।